বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিতে আগামী সপ্তাহে আসছে বাণিজ্য প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক। ঢাকা সফরে মার্কিন দূতের সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক কাম্য নয়, বললেন জামায়াত আমির। আলোচনা হবে সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। যারা আয়নাঘর আড়াল করতে আলামত নষ্ট করেছে তাদের ছাড় দেয়া হবে না, চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি। উত্তরায় র্যাবের বন্দিশালা পরিদর্শনে 3 বিচারপতি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলম পলাতক আসামি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না, ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ ভারত 2 দেশকেই, বললেন আইনমন্ত্রী। ইরানের সামরিক অভিযান আরো জোরদার করার হুঁশিয়ারি ট্রাম্পের। অবকাঠামোয় আক্রমণ হলে দাঁত ভাঙা জবাব পাল্টায় তেহরান। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। 3 দিনের সফরের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 1 ঘণ্টা চলে বৈঠক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম সহ অন্যান্য কৃষিখাত ও আইটি সেক্টরে অনুরোধ জানান বিনিয়োগের। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে 2 দেশ কাজ করতে চাই বলেও তথ্য দেন মার্কিন এই বিশেষ দূত। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্পর্ক পরবর্তী স্তরে আরও উন্নতি করতে চায়। বিশেষ বৈঠকে বাংলাদেশে আশ্রয় দেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিয়েও আলোচনা হয়। এদিকে বিকেলে বৈঠক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কীভাবে ভূমিকা রাখে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কীভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সফর কি কেবলই নিয়মিত সফর, নাকি রয়েছে বিশেষ তাৎপর্য? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ সফরে বাংলাদেশ তার নিজের সমস্যা ও সংকটের কথা বলারও সুযোগ পেয়েছে। তাছাড়াও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে বলে মত তাদের। সার্জিও গোরের বাংলাদেশ সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। রুটিন কূটনীতিক বৈঠকের বাইরেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এদিকে তার সম্মানে দেয়া নৈশভোজ বাতিল হয়েছে। ট্রাম্পের বিশেষ দূতের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যেহেতু কথা হয়নি, তাই তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নেই বলেই ধরে নেওয়া যায়। এই বিষয়ে কোনো আলোচনাই হয় না, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এক দেশের সাথে সম্পর্ক খারাপ করে আরেক দেশের সাথে সম্পর্ক ভালো করার চিন্তা করবে না নতুন সরকার। আমাদের যে একটা মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসি আছে, এমন না যে একজনকে চুজ করছি আরেকজনকে ছাড়ছি, সেটা না। অনেকে এটাকে ব্যালেন্সিং বলে। আমরা আমাদের যেটা প্র্যাগম্যাটিক, আমাদের জন্য যেটা বাস্তব, আমাদের যেটা প্রয়োজন, সে ধরনের যে আমরা একটা পররাষ্ট্র নীতি চাচ্ছি, সেটাই আমরা আমাদের দিক থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। নিয়মিত সফর আমি বলছি এটা, কিন্তু তার মানে এই না যে তাৎপর্য খুব কম। বাংলাদেশ আসলে
কোনো একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করে আরেকটা দেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করবে না। সফরে শুধু যুক্তরাষ্ট্রের চাওয়াই নয়, বাংলাদেশের চাওয়া নিয়েও কথা হয়েছে এমন ধারণা বিশ্লেষকদের। আমার মনে হয় চুক্তির মধ্যে কিছু ক্লজ আছে যেগুলো আমাদের বিপক্ষে যায়, সেগুলো যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে তারা এগুলোকে তুলে ধরতেই পারে। আমরা শুধু কথা বলছি যে আমেরিকার দিক থেকে কি কনসার্ন, তিনি কেন এসেছেন, তিনি আমাদের কাছে কি চান, কিন্তু আমাদেরও আমেরিকার কাছে কিছু চাওয়া পাওয়া আছে এবং এই চাওয়া পাওয়ার দাবিটা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক তো সুসম্পর্ক, এক হলো একটা ঐতিহাসিক সম্পর্ক, কিন্তু একই সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। তবে ভারতের হাই কমিশনারের সঙ্গে সার্জিও গোরের বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করেন তারা। আলাদা মিটিং করা সেটা একটা মানে একটা ডিফারেন্ট, হ্যাঁ, সিগনিফিকেন্স আছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক অপ্রত্যাশিত, এটা কাম্য নয়, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সদিচ্ছার অভাবে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দিচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের পর এমন হুঁশিয়ারি জানান চিফ প্রসিকিউটর। শনিবার বেলা 11টায় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার সহ 3 বিচারপতি এই বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরাও সাথে ছিলেন। র্যাব 1-এর এই গোপন কক্ষগুলোর নাম ডেড সেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দাবি, র্যাব 1 কার্যালয় জুড়ে ছোট বড় মিলিয়ে রয়েছে 29টি গোপন বন্দিশালা। এসব কক্ষেই আটকে রেখে নির্যাতন করা হতো ভুক্তভোগীদের। গুমের মামলায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে শনিবার সেগুলো পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। পরে সাংবাদিকদের সেলগুলো ঘুরে দেখান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ইন্টারোগেশন করতে ওরা এখানে এবং তারা ওখানে এনে টর্চার করতে বা ইন্টারোগেশন করতে আসেন, আমরা আরো দেখাই। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, এসব অমানবিক ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার হবে, ছাড় পাবে না আলামত নষ্টকারীরাও। তারা এই যে দিনের পর দিন বন্দী করেছে, গ্রেফতার বা তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। পরিদর্শনে আসা আসামি পক্ষের দাবি, সাক্ষীদের বর্ণনার সাথে মিল নেই এসব টিএফআই সেলের। 24 ঘন্টার মধ্যে যদি কাউকে চালান দিতে ব্যর্থ হয়, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেটা র্যাব হোক, সেটা অন্য বাহিনীর সদস্য হোক, সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, আগে সেখানে বিচার করে তারপরে দেখতে হবে যে এটা আইসিটিতে পড়ে কিনা। আমরা হিউম্যান রাইটস ভঙ্গ করেছি এরকম কোনো আলামত এই পর্যন্ত ওনারা আনতে পারেন নাই। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 17 আসামির বিচার চলছে। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।
একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। বিষয়টি ভারত অনুধাবন করেছে, তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে দুই দেশকেই। এ কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার রাজধানীর একটি হোটেলে বেসিক মিডিয়েশন ট্রেনিং ফর লিগ্যাল প্রফেশনালস শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গুম ও মানবাধিকার বিল আগামী সংসদ অধিবেশনেই আনা হবে। আইনে আরও নতুন বেশ কিছু ধারা সংযোজন করা হবে বলেও জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনও অধিকতর যাচাই বাছাই করে বিল আকারে আনা হবে জানান আইনমন্ত্রী। ভারত যে নিজেরাই যেটাকে অনুধাবন করেছেন, এখানে স্ট্রংলি বলার কি আছে? এটা নাম্বার 1। নাম্বার 2 হলো প্রতিনিয়তই এক একটা অপরাধ হয়ে যাচ্ছে এগুলো। তো এই সংক্রান্ত বিষয়ে আইনি যে পদক্ষেপ আছে সেটা আমরা যাচাই বাছাই করে যথাসময়ে নেওয়া হবে। এখানে নতুন করে জোর দেওয়া, তাগিদ দেওয়ার কিছু নাই। এটা বিরোধী দলকে দমন পীড়নের পুরনো কায়দা আবারও দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। গণতন্ত্র নিশ্চিত করা না গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিচারহীনতার সংস্কৃতি এখনও রয়ে গেছে বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক। বলেন, সংখ্যালঘু কার্ড খেলে বিভাজন সৃষ্টি করত বিগত ফ্যাসিস্ট সরকার। আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের আহ্বান থাকবে যে দেশের যেই পরিস্থিতি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম, যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো এতদিনে, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারত, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারত, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। আমদানি রপ্তানি আরও গতিশীল করতে সমুদ্র বিমানবন্দরে 24 ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সাংবাদিকদের জানান, বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে বেসরকারি খাতে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান মাহাদি আমিন। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরও এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। কিছুক্ষণের মধ্যে দলের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানা যায়নি। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার আভাস দিয়েছেন একাধিক জ্যেষ্ঠ নেতা। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। আলোচনায় থাকতে পারে সরকারের 6 মাস পূর্তিসহ সাম্প্রতিক একাধিক ইস্যু। গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সৌরভ, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কি কি বিষয় আলোচনা হবার কথা রয়েছে, বিস্তারিত আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক, সেই বৈঠকটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আজ কিন্তু কিছুক্ষণ আগে বিকাল নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে বিএনপির যে গুলশান কার্যালয়, সেই গুলশান কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানে তিনি সাংগঠনিক সভা করছেন জয়পুরহাট এবং নওগাঁ জেলার নেতাদের সাথে। এবং এরপরে হচ্ছে সন্ধ্যা 7:30 কিছু পর যে স্থায়ী কমিটির বৈঠক, সেই স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হবে, যেখানে প্রাধান্য পাওয়ার কথা রয়েছে যে রাষ্ট্রপতি ইস্যুটি, সেই রাষ্ট্রপতি ইস্যুতে কাকে মনোনীত হবে সেই ইস্যুটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর
চলমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সাথে সরকার 6 মাস পূর্তি নিয়েও যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের বিষয় নিয়েও নেতাদের মধ্যে কথা হবে বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে আমরা দেখেছি বিএনপির যে গুলশান কার্যালয়, সেই গুলশান কার্যালয় ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারা উপস্থিত হয়েছে। এবং এছাড়া এখন যেহেতু সাংগঠনিক সভা হচ্ছে, তো সেই সাংগঠনিক সভা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা জানি যে আজকের যে স্থায়ী কমিটির বৈঠক, সেই স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করা, সেটি নিয়ে আসলে আজকের এই বৈঠকে গুরুত্ব পাবে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। পুষ্টির অভাবে হামসহ নানা রোগ বাড়ছে, তাই সুস্থ জাতি গড়ে তুলতে সন্তান জন্মের পর শাল দুধ খাওয়াতে মায়েদের সচেতনতায় গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু দিবস পালন করে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। বলেন, অল্প বয়সে বিয়ে, শিশু জন্মদান এবং বুকের দুধ না খাওয়ানোর কারণে শিশুরা নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে। আধুনিকতার নামে দেশে সিজারিয়ানের সংখ্যাও বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ই-টিকেটিং সিস্টেমের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। আজকে হামের এই অবস্থা কেন? প্রোটিনের অভাব, পুষ্টির অভাব, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। আইন রয়েছে দেশে মায়ের দুধের বিকল্প খাদ্যগুলিকে নিয়ন্ত্রিত করা। ওইগুলি কতটুকু ভালো বলেন? ওই দুধ খাওয়ানোর কি দরকার? ওটা তো প্রিজারভেটিভ, ওটা তো মেডিসিন মেশানো হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরালোভাবে চলবে। তাদেরকে কোনো দিনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইরানে নতুন করে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে জবাব দিতে বেশি সময় নেয়নি ইরান। অবকাঠামো হামলা চালাতে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতির কথা বলছে তেহরান। যুদ্ধবিরতি আলোচনা কোনোভাবেই স্থিতিশীল অবস্থায় আসছে না মধ্যপ্রাচ্য। চলছে হামলা পাল্টা হামলা। চলতি বছর 28শে ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতে অনেকটাই টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে আবারও ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ হামলার বার্তা দেন তিনি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। প্রয়োজন হলে আমরা আরো কঠোরভাবে অভিযান চালিয়ে যাব। ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তারা আলোচনা নিয়ে গড়িমসি করছে। গত কয়েক মাসের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে। এখন আমাদের জয় ছিনিয়ে নেয়ার পালা। এদিকে ট্রাম্পের বক্তব্যের পরপরই পাল্টা অবস্থান জানায় তেহরান। ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানান, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে জবাব দিতে প্রস্তুত তেহরানও। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ট্রাম্পের কঠোর অবস্থান, ইরানের পাল্টা হুঁশিয়ারি এবং সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। স্থানীয় সময় শুক্রবার সংস্থাটি মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছে, এল নিনোর প্রভাবে তাপপ্রবাহ, খরা ও ভয়াবহ বন্যার আশঙ্কা বাড়বে। আফ্রিকা, ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা যেতে পারে। তিনি আরও বলেন, এল নিনোর প্রভাব ইতোমধ্যে জলবায়ু সংকটে থাকা পৃথিবীতে আরও চাপ তৈরি করছে। তিনি নতুন কয়লা
তেল ও গ্যাস প্রকল্প বন্ধ করে দ্রুত জলবায়ু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। WMO বলছে শুধু পূর্বাভাস দিলেই দুর্যোগ ঠেকানো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষায় সরকার ও মানবিক সংস্থাগুলোকে আগাম প্রস্তুতি নিতে হবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।